আলভিনাকে আমাকে ফ্ল্যাট কিনে দিচ্ছে। ভাই কই সেই ফ্ল্যাট? আমাকে সেটা খুঁজে বের করে দিতে বলেন। তারা যে কথাগুলো বললো, কোথায় সেই ফ্ল্যাট? আলভিয়ার আমি যদি বিয়ে করে থাকি তাইলে তো সেটার অবশ্যই ডকুমেন্ট আছে। বিয়ে কি ডকুমেন্ট ছাড়া হয়? আলভি আমাকে নাকি 1 লাখ না কত টাকার শাড়ি কিনে দিচ্ছে। কোথায় সে শাড়ি? আমি এখন পর্যন্ত আমার বাসায় যাই নাই বিকজ অফ সেফটি। বাংলাদেশে আছি বাট আমি আমার বাসায় নাই। আমার বাসার যেহেতু আমি যাই নাই এখনো, আমার পুরো বাসা থেকে খুঁজা বার করা সেই 1 লাখ টাকা দামের শাড়িটা বের করুক। কোথায় সেই 1 লাখ টাকা দামের শাড়ি? আমার হাতের যে ফোনটা এটাও আমার আমার হার্ড ওয়ার্ক করে কষ্ট করে টাকায় কেনা। যে মানুষটা টিভিতে নাই সে মানুষের সঙ্গে আমারও কম বেশি দেখা সাক্ষাৎ হতো, আড্ডা হতো, গল্প হতো, সেটা আমার কথা বলেছে। তো ইকা কিন্তু আমাকে ওদের ব্যাপারেও অনেক কথা বলেছে যে কিভাবে ওই আমাকে টর্চার করছে, মানসিক ভাবে আমাকে পাগল বানাই দিচ্ছে, আমার উল্টাপাল্টা কথা বলছে। তারপরে ওদের নামে কিন্তু আমাকে বেশি যে কিন্তু আমাকে ওদের নামেও বলছে। আর আমি তো সবসময় বলছি আলবি আমার ভালো বন্ধু। তো যেহেতু ওর সাথে যে তোমার এত স্ট্রং বন্ডিং, এত ভালো বন্ডিং, হ্যাঁ, তো সেই জায়গাতে ওর সাথে যদি কেউ আমাকে কোথাও দেখে এটাও তো খুব দেখতেই পারে না, দেখতে পারে না। আলভির সাথে আমাকে রিক্সায় দেখতে পারে না। আলভি আর আমার যে কোনো স্টেপ আমাদেরকে একসাথে 8 জনই পোস্ট দেখলাম যে একসাথে একটা রিক্রুইটেড অফিসের বাইরে দাঁড়ায় থাকতে দেখছে, কথা বলতেছি দাঁড়ায়। ইকরার বান্ধবী সে নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু সে দাবি করছে যে আলভির সাথে আপনার বিয়ে হয়েছে। এ বিষয়ে আসলে কিছু বলবেন কিনা আপনি? না, আমি সত্যি কথা আমি অন্যদের মুখে শুনছি, কিন্তু ইকরার কোনো ফ্রেন্ড বলছে, এটা আমি আপনার থেকে শুনলাম। বিয়ে যদি করে থাকি, আলভি আর আমি যদি বিয়ে করে থাকি তাইলে তো সেটার অবশ্যই ডকুমেন্ট আছে। বিয়ে কি ডকুমেন্ট ছাড়া হয়? কখনোই তো বিয়ে ডকুমেন্ট ছাড়া হয় না। তো আমি যদি আলভিকে বিয়ে করে থাকি, আমাদের কোর্টে ওখান থেকে যদি ম্যারেজ সার্টিফিকেট আপনি ঘাটায় বের করেন, ফেক ভাবে না, একদম অথেন্টিক ভাবে যদি কেউ যায়, অথেন্টিক ভাবে আইনি ভাবে যদি গিয়ে দেখে, ওইখানে যদি পেয়ে পায় তাইলে তো পাইলই। মানে ভাই কি অদ্ভুত কথা। খুঁজুক গিয়ে পাই কিনা দেখি। এবং এই কথাও বলছে অনেকে, যে অনেকে না, ইকরার ফ্রেন্ডরা বলছে যে ইকরার যে পছন্দের জায়গাগুলো ওইখানেই তিথিকে যাইতে হবে শুটিং করতে। শুটিং এর প্ল্যান তো তিথি করে না। আমি তো নায়িকা, ইন্ডাস্ট্রিতে নায়িকাদের ভূমিকা কতটুকু থাকে ভাইয়া? কক্সবাজার তো শুটিং করার কমন প্লেস। নেপাল আলভির যেহেতু কনভিনিয়েন্ট, আলভি ওখানে 18 বার না 20 বার না কয়বার জানি গেছে, এবং এই 18-20 বারের মধ্যে মনে হয় 10 বারের উপরে ওর ওয়াইফ ওর সাথে ছিল। নেপালে ওর জন্য কনভিনিয়েন্ট, এই কারণে ওখানে শুটিং প্ল্যান করলে স্বাভাবিক আমাদের শুটিং এর জন্য তো শুটিং ফ্রেন্ডলি জায়গা লাগবে বা মানুষজন লাগবে। এবং নেপালে ধরেন ভিসার কোনো যে ইস্যুটা থাকে না, এই কারণে ওটা একটু কনভিনিয়েন্ট হয়, এই কারণে আমাদের নেপালে শুটিং হয়েছে। আলভির বিরুদ্ধে একটা নিউজ করেছে যে নেপালে সে জুয়ার সম্রাট বা জুয়া খেলে, জুয়া নিয়ে অনেক কেলেঙ্কারি আলভি ভাইয়ের নামে আর কি। সেক্ষেত্রে আসলে আপনি কোনো কিছু জানেন কিনা, যেহেতু আপনি আলভি ভাইয়ের সাথে নেপাল গিয়েছেন 2-3 বার? আমি তো ওর সাথে শুটিং করতে গিয়েছি যখন আমরা তো শুটিং করেছি। আমি তো ওকে ওখানে এই ধরনের কিছু আমি তো ফেস করি নাই। আমি শুটিং করতে গিয়েছি, আমি শুটিং করেছি। আপনার সাথে আলভি ভাইয়ের প্রেমের কারণে এত বড় একটা ঘটনা ঘটেছে, বা এই কারণেই তারা আপনাদের দুইজনকে আসলে দোষারোপ করে এরকম আপনাদের বুলিং করছে বা যেটাই হ্যারাসমেন্ট করছে, কিন্তু মানে এই বিষয়টা নিয়ে আপনি আসলে কি বলবেন? আমার কথা হচ্ছে যে ইকরার তো অনেক স্ক্রিনশটই ওর ফ্রেন্ডরা বা অনেকে অনেক কিছু দিয়েছে। তো ওইখানে কিন্তু 2015 সালের কথাও আছে যে ইকরা ওখানে লিখেছে যে আমি সুইসাইড করব যে কোনো সময়, বলেছে না? তো 2015 সালে কি তিথি ওদের লাইফে এক্সিস্ট করতো না তো। অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ কোয়ার্টিস্টও তো করতাম না, আমি কোনো দিকেই তো আমি ছিলাম না। তো আমি এর আগেও শুনেছি যে ওদের মধ্যে একটু সোশ্যাল মিডিয়াতেও যেটা ইকরা সবসময় প্রিটেন্ড করতো, ইট ওয়াজন্ট অলওয়েজ লাইক দিস। ওদের মধ্যে ইস্যুজ হতো, প্রবলেমস হতো, সন্দেহ হতো, এবং অনেকে আবার এটাও লিখছে ভাইয়া যে এত ঢলাঢুলি করার কি আছে। এখন কথা হচ্ছে কি, অন স্ক্রিন যখন আমাকে ঢলাঢুলি সিন থাকবে, ওরা যদি ঢলাঢুলি ওয়ার্ডটা ইউজ করছে আমিও তাই করি, যে অন স্ক্রিন যখন আমার একটা রোমান্টিক সিন থাকবে, তা আমার তো পেশা, এটা আমি যেটা করবোই, এটা তো আমার পেশা। এই যে কয়েকদিন ধরে তো অনেক নিউজ টিউজ হচ্ছে আপনার নামে, আপনার বিরুদ্ধে অনেক নিউজ টিউজ আমরা দেখছি। আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এখন পর্যন্ত, বা আপনার কোনো স্টেপ নেওয়ার আছে কিনা? আসলে জিনিসটা তো এখন খুব পাবলিকলি আমাকে হ্যারাস করা হচ্ছে, এটা তো আপনারা দেখতেছেন। ধরেন আমি অলরেডি আমার একটা অডিও স্টেটমেন্ট আমি একজন সাংবাদিকের সাথে নিজে থেকেই যোগাযোগ করে কথা বলে, আমার কথাগুলো যেহেতু আমার সোশ্যাল মিডিয়া, আমার সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আমি একটু ডিঅ্যাক্টিভেট রেখেছি বিকজ অফ
হ্যারাসমেন্ট। তো আমি নিজে থেকে আমার যা কথা বলার আমি নিজে থেকে একজনের সাথে কথা বলেছি, এবং যতটুকু আমি জানতে পেরেছি যে ইতিমধ্যে সেই অডিওটা অলরেডি পাবলিশড। হ্যারাসমেন্টের বিরুদ্ধে পদক্ষেপ আমি কি নিব এটা নিয়ে আসলে আমি এখনো কিছু চিন্তা করি নাই, বাট আমাকে খুব বাজেভাবে হ্যারাস করা হচ্ছে ফেসবুকের মেসেঞ্জারে, আমাকে আমার ইনস্টাগ্রামের ইনবক্সে আমাকে খুব বাজে বাজে কথা, সবচেয়ে বড় কথা আমাকে আমাকে লাইফ থ্রেট করতেছে, আমাকে রেপ করবে। এবং ধরেন আপনি একটা রেপকে যদি বাংলা ভাষায় যদি আপনি কয়েকটা সিনোনিম দিয়ে করেন, অনেক নোংরা নোংরা শব্দ, সেই শব্দগুলো ব্যবহার করে আমাকে হ্যারাস করা হচ্ছে। এখন ধরেন একটা খুব বড় একটা ইনসিডেন্ট একটু ঘটে গেছে, আর আমাদের দেশের মানুষজন আসলে সবটুকু না জেনে বুঝে তারা আসলে কথা বলে, পুরাটা আগে জানে না, পুরা বিষয়টা আগে জানে না। এটা তো এখন একটা আইনি মামলা হয়েছে, তো এটা তো আসলে ইনভেস্টিগেশন হবে, তো পুরাটা না জেনে তার আগেই তারা আমাকে নিয়ে অনেক কথা অনেক কিছু অলরেডি বলে ফেলছে। তো বলুক, মানুষের কথা বলার বলবে, আমি তো সেটা আর ধরে রাখতে পারবো না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমার পূর্ব পরিচিত, এবং তারা কিছু মিথ্যা কথা বলছে, এবং স্ল্যাং ইউজ করে আমার ছবি দিচ্ছে, এবং তারা আমার প্রিভিয়াস ম্যারেজ, আমি ডিভোর্স, আমার ডিভোর্স হয়েছে আরো অনেক দিন আগে, এবং সেটা কখনোই হিডেন ছিল না। আমি যে বিয়ে করেছিলাম এটা কিন্তু কখনোই হিডেন ছিল না। আমি যখন বিয়ে করেছিলাম আমি কিন্তু একটা অনুষ্ঠানও করেছিলাম ওই সময়, তো সেই ছবি কিন্তু ফেসবুকে কম বেশি ছিল। এবং আমার এক্স হাজবেন্ড তো ডিভোর্স ছিলেন, তো তার 2 সন্তান, এই 2 সন্তানও তাদের বাবার সাথে থাকতো, এবং আমিও একসাথে বাচ্চাদের সঙ্গে থাকতাম। তো আমাদের বিভিন্ন অকেশনে, বিভিন্ন টাইমে বাচ্চারা সবাই আমার ফেসবুকে সবাই ছবি টবি দেখতো, এবং বাচ্চারা আমাকে মাম্পি বলে ডাকতো। ওদের সাথে আমার এক্স হাজবেন্ডের সাথে আমার কোনো যোগাযোগ না থাকলেও তার সন্তানদের সাথে আমার অকেশনলি কথাবার্তা হয়, একটা ভালো সম্পর্ক এখনো রয়ে গেছে তাদের সাথে আমার। তো এই জিনিসটা আসলে ভাইয়া কখনো হিডেন ছিল না, বাট তারা জিনিসটা এমন ভাবে মানে রং ভাবে প্রেজেন্ট করতেছে কিছু মানুষ ইচ্ছাকৃত ভাবে। তাদের পার্সোনাল শত্রুতামি আছে, তাতে কোনো সন্দেহ নাই। ওই ব্যক্তিগুলার পার্সোনাল শত্রুতামির কারণে তারা যেহেতু এখন একটা ইস্যু পেয়েছে, তো তারা এখন খুব ভালো মানুষ, খুব নিজেদেরকে খুব ভদ্র প্রমাণ করার চেষ্টা করছে। অন্যের জিনিস নিয়ে ঘাটাঘাটি করে ওরা ভুলে যাচ্ছে যে ওরা আসলে নিজেরা কি। নিজেরা কি, এটা বেশ কষ্টদায়কও, কারণ ওই মানুষগুলা একটা সময় আমাকেও বোন বোন বলতো। ওদের কোনো গার্লফ্রেন্ড বা কোনো মেয়ের সাথে ঝগড়া হইলে, প্রবলেম হইলে ওই আমার কাছেও অনেক কাঁদছে ওরা, মাফ চায় দে, দে, এরকম আছে। এগুলার তো ভাইয়া প্রমাণ, তো ভাইয়া আমার প্রমাণ দেওয়া লাগবে না ভাইয়া, আমার প্রমাণ প্রয়োজন হবে না। বহুত মানুষ ওদের কাহিনীও জানে। তো এত ভালো মানুষ সাজতেছে, সাজুক, আমি কিছুই বলবো না। আমাকে তারা ওপেনলি করতেছে, এবং আরো কিছু কথা তারা বলতেছে যে আমাকে নাকি আলভি উত্তরায় বাসা ভাড়া নিয়ে ও আমাকে ওখানে রাখছে। ভাইয়া বিশ্বাস করেন, ওই মানুষগুলো তো আমাদের পরিচিত ছিল। ওই মানুষগুলো খুব ভালো জানে যে এটা মিথ্যা কথা, খুব ভালো করে জানে যে আমি কি পরিমাণ কষ্ট করে স্ট্রাগল করে আমি যতটুকু, আমি কিন্তু খুব আহামরি রেমুনারেশন নিচ্ছি শুরু থেকে তা কিন্তু না। আমার রেমুনারেশন কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বেড়েছে। আমি যখন কাজ করেছি আমার রেমুনারেশন কিন্তু যথেষ্ট কম ছিল। আমি কিভাবে কষ্ট করে, ইভেন 2-3-4 জন তো এগুলো করছে। এর মধ্যে একজন ব্যক্তি এরকমও আছে যে আমি একবার বাস অ্যাডভান্স দিব, আমার কাছে টাকা ছিল না, আমি ওই ব্যক্তির কাছ থেকে আমি লোন নিয়েছি যে ভাই আমাকে একটু 30,000 টাকা, 40 কত টাকা জিনিস শর্ট ছিল। আমি ওপেনলি বলি ভাইয়া, এটা কিছু নাই, আমি কিন্তু তার থেকে লোন নিয়েছি। তো সেই ব্যক্তিরাই যদি এই কথা বলে, তো ধরেন ওই মানুষগুলা যারা মিথ্যা কথা বলতেছে এরা কিন্তু জানে যে আমি নিজের বাসা ভাড়া নিজেই দিছি, নিজের বাসার বাজার নিজেই করছি। আমি মাঝে মধ্যে আমি ধরেন হয় না যে সবকিছু ফ্লুয়েন্টলি সুন্দরভাবেই কাজ করে যতটুকু আর্ন করছি সেটা দিয়ে আমি আমার ঘর বাড়ি আমি চালাচ্ছি। মাঝে মধ্যে কখনো কখনো বিপদে পড়লে আমি হয়তো সেই ব্যক্তির কাছ থেকে আমি হেল্প নিয়েছি, যে ব্যক্তিরা এখন আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে তাদের কথা বলছি। আবার সময় হয়েছে 7 দিন 10 দিন 1 মাস পর আমি আবার তার টাকা রিটার্ন করে দিয়েছি। আপনার সাথে আলভি ভাইয়ের প্রেমের কারণেই এত বড় একটা ঘটনা ঘটেছে, বা এই কারণেই তারা আপনাদের 2 জনকে আসলে দোষারোপ করে এরকম আপনাদের বুলিং করছে বা যেটাই হ্যারাসমেন্ট করছে। কিন্তু মানে এই বিষয়টা নিয়ে আপনি আসলে কি বলবেন? আমার কথা হচ্ছে যে ইকরার তো অনেক
স্ক্রিনশটই ওর ফ্রেন্ডরা বা অনেকে অনেক কিছু দিয়েছে। তো ওইখানে কিন্তু 2015 সালের কথাও আছে, যে ইকরা ওখানে লিখেছে যে আমি সুইসাইড করব যে কোনো সময়, বলেছে না? তো 2015 সালে কি তিথি ওদের লাইফে এক্সিস্ট করতো না তো। অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ কোয়ার্টিস্টও তো করতাম না আমি, কোনো দিকেই তো আমি ছিলাম না। তো আমি এর আগেও শুনেছি যে ওদের মধ্যে একটু সোশ্যাল মিডিয়াতেও যেটা ইকরা সবসময় প্রিটেন্ড করতো, ইট ওয়াজন্ট অলওয়েজ লাইক দিস। ওদের মধ্যে ইস্যুজ হতো, প্রবলেমস হতো, সন্দেহ হতো, এবং অনেকে আবার এটাও লিখছে ভাইয়া যে এত কে ঢলাঢুলি করার কি আছে। এখন কথা হচ্ছে কি, অন স্ক্রিন যখন আমাকে ঢলাঢুলি সিন থাকবে, ওরা যদি ঢলাঢুলি ওয়ার্ডটা ইউজ করছে আমিও তাই করি, যে অন স্ক্রিন যখন আমার একটা রোমান্টিক সিন থাকবে, তা আমার তো পেশা, এটা আমি তো এটা করবোই, এটা তো আমার পেশা। নেপালে কি আমি আমার পরনে যে পোশাকটা, যে শাড়িটা, এটা কি আমার নেপালে পরার কথা? নিশ্চয়ই না। এতটুকু কমন সেন্স মানুষের মধ্যে কাজ না করলে আমি এখন কিভাবে মানুষকে ধরে ধরে বুঝাবো? আলবিয়া ছবির মধ্যে লুঙ্গি আর গামছা পরা, এটা আমাদের আপকামিং একটা নাটক বাহাদুর নাটকের নাম। সেই নাটকের পোস্টারের জন্য তোলা ছবি। আমরা মাঝে মধ্যে প্রমোশনাল কারণে আমরা নাটকের প্রমোশন করার জন্য আমরা ছবি তুলি, আমরা পোস্টারের জন্য ছবি তুলি। সেইখান থেকে ছবি হয়তো খুঁজে বের করে আমাকে সে উইশ করছে, এবং সেই উইশের মধ্যে কোনো জায়গাতেই অফেন্সিভ কোনো কথা আমি 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 তো আমি তো যেদিন পোস্ট ওই দিন তো এইসব ইনসিডেন্টের আগেই তো আমি দেখছি যে আচ্ছা আলবি উইশ করছে আমাকে ফেসবুকে। আমি দেখছি না, ওখানে আমি ওকে রিপ্লাই করছি না, তো আমি তো দেখছি ওখানে কোনো অফেন্সিভ কথা ছিল না। এরকম উইশ আলবি আরো যত নায়িকার সাথে কাজ করে, ওর যত নায়িকার সাথে কাজ করে বলবো না, ধরেন যেসব নায়িকাদের সঙ্গে ওর একটু ভালো সম্পর্ক, ভালো বন্ডিং, ভালো ফ্রেন্ডশিপ আছে, তাদেরকে সব নায়িকাদেরকেই তো করেছে। ইকরা তো অনেক আগে থেকেই জানতো যে নেপালের শুটিং। হ্যাঁ, তা তো অবশ্যই। ওই সময় থেকে ইকরা জানে ফেব্রুয়ারিতে নেপালের শুটিং। তাইলে এই 2-3 মাসের মধ্যে তো ইকরার সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, একসাথে পার্লারে গেছি, ক্যাফেতে গেছি, একসাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি, সাথে আমার ফেসবুকে কনভারসেশন পর্যন্ত আছে। ওর সাথে আমার কি কথা হইতো, এটা তো আমার কাছে কনভারসেশন আছে। ওকে আমি কোনোদিনও প্রভোক করি নাই ভাইয়া, কোনোদিনও ওকে আমি মানে এমন কিছু বলি নাই যেটাতে ওদের সংসারে ঝামেলা হয়ে যাবে। বরঞ্চ ও যদি আমার সাথে কোনো কিছু শেয়ার করে, আমি ওখানে লিখছি, ওকে বুঝাইছি যে রিজিকের কথা ভাবো। ও আমাকে ইকরার পর একটা কনভারসেশনে লিখছিল যে ও ইউএসএ চলে যাবে রিজিককে নিয়ে, কিন্তু আলবিকে এখনই ও ডিভোর্স দিবে না, ও বিদেশ যাবে আগে, তারপরে ডিভোর্স দিবে। ও তো কত কিছুই বলতো। ও একবার বলতো ও ইউএসএ চলে যাবে, একবার বলতো ও মরে যাবে, একবার বলতো ও এক এক সময় এক এক কথা বলতো। কিন্তু ও এটা হয়তো মানসিক অবস্থা ওর ঠিক থাকতো না, হয়তো এই কারণে বলতো। বাট যখনই আমাকে যেটাই বলতো, আমি কিন্তু ওকে কোনোটাতেই আশকারা দিতাম না। আমার সাথে আলভির কাজ হয় অনেক দিন ধরে। আমার তো মাঝখানে আরো অনেক বার্থডে গেছে ভাই। সেই বার্থডে গুলাতে আপনি ইয়া করে যদি দেখেন, কই সেই বার্থডেতে তো কোনো শুটিং এ আমরা দেশের বাইরে বা ঢাকার বাইরে ছিলাম না। তো এই বার্থডেটা এই ফেব্রুয়ারিতে শুটিং হবে, এটা অনেক আগের থেকে প্ল্যান। সামহাও আমার বার্থডেটা মাঝখানে ছিল, এবং একজন আর্টিস্ট, একজন যে কোনো মানুষের শুটিং এর মধ্যে যারই জন্মদিন হবে তার বার্থডে কেক কেটে সেলিব্রেট করা হয়। আমিও সেটার বাইরে না। আমি যেহেতু একটা সেটে অ্যাজ অ্যান আর্টিস্ট, একটা নায়িকা হিসেবে আমি আছি, ওইখানে আরো 10-15 জন আছে, তারা সবাই মিলে আমার বার্থডে আমাকে উইশ করবে, এটা খুব অস্বাভাবিক কিছু না ভাইয়া। তা তো অবশ্যই। এবং বার্থডে সেলিব্রেশনই যদি হয়ে থাকতো, তাহলে 26 তারিখে রাত্রে 12টায় সেখানে কেক থাকতো, সেখানে একটা আগে থেকে ওদের প্ল্যান করা অনেক কিছু থাকতো, তাই না? যদি বার্থডে সেলিব্রেশনই হয়তো। কিন্তু আমি কিন্তু রাত্রে 12টায় কোনো কেক কাটি নাই, ওখানে কোনো কেক ছিল না। আমাকে একটা চকলেট, একটা কিটক্যাট চকলেট, আমার মধ্যে ভিডিও আছে যে রাত্রে 12টায় সেলিব্রেশনটা আসলে কেমন ছিল। মানে আমার বার্থডে যখন শেষ অলরেডি, ওই সময় গিয়ে ইউনিটের মানে টিমের যে লোকজন, তারা মনে হয় কাঠমান্ডু থেকে কেক আনছিল। পিতৃ ছিল আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে তানিয়া, ও আমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। ও আমার জন্মদিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। ও আরেকজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। এরা দুইজন মিলে বেসিক্যালি এরা দুইজন মিলে একটু কেক এনে সাজায় টাজায় পরে গিয়ে কেক কাটা হয়েছে। সবাই মিলে আমরা পরে কেক কাটি যখন অলরেডি 27 তারিখে আমার বার্থডে শেষ। আমি কিন্তু ডিউরিং শুটিং রাতের বেলা ধরেন কয়টা আমার মানে আমার সোশ্যাল মিডিয়ার হিস্ট্রি দেখলে আমি বের করতে পারবো যে কয়টার দিকে আমার ফ্যামিলির সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে। ওরা কিন্তু দেখছে আমি শুটিং করতেছি, আমি কস্টিউম পরা, হ্যাঁ একটা নেপালি আউটফিট টাইপের পরা। আমি নিশ্চয় আমার জন্মদিনের দিন আমি নেপালি ড্রেস পরে বসে থাকতাম না, পার্টি করতাম না, তাই না? আমি আমার কস্টিউম পরা, শুটিং চলতেছে, আমার ফ্যামিলি কিন্তু দেখছে।
এবং আমাকে বলছেও যে এই তোমার বন্ধু বান্ধব তোমার টিমের লোকজন তোমার জন্য একটা কেক আনলো না, আমার কিন্তু এরকমও দুষ্টামি করছে আমার সাথে। আমি আবার তখন বলছি যে আরে না, আমরা তো অনেক দূরে আছি শহর থেকে, এই সেই হাবি জাবি। তো বিষয়গুলো কিন্তু এরকম, কেউ কিছু না জেনে না বুঝে বার্থডের কারণে নাকি আমার জন্মদিনের কারণে একটা মানুষ মরে যাবে ভাই। আমার খারাপ লাগার জায়গা এটাই যে একটা মানুষের জীবনে দুঃখ কষ্ট খারাপ লাগা অনেক কিছুই আসে থাকে, হ্যাঁ আমরা ফাইট করি। আমার আমার যেটা ছিল যে আমি আজকে ধরেন অনেক কষ্ট পাচ্ছি, আমি ধরেন মরে গেলাম, আমাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, ধরেন আমি সুইসাইড করলাম, আমি কিন্তু যে 2 দিন আমি চুপ করেছিলাম, আমি কিন্তু আসলে অনেক রকম চিন্তা ভাবনা আমার মাথায় আসতেছিল, আমি কিন্তু ভাই পাগল হয়ে গেছিলাম, আমি সুস্থ ছিলাম না 2টা দিন। হ্যাঁ, তো এখন ধরেন আমি যদি এই 2টা দিনে মানে হিট অফ দ্য মোমেন্ট যে আল্লাহ আমাকে মানুষজন এই কথা বলতেছে, আমাকে মানুষজন গালিগালাজ করতেছে, আমাকে মানুষ রেপ করবে রাস্তায় বের হলে এটা বলতেছে, আমাকে মেরে ফেলবে বলতেছে, এবং নট অনলি দ্যাট আমার বোনকে পর্যন্ত, আমার বড় বোনকে আমার ফেসবুক থেকে খুঁজে বের করে আমার বোনকে মেসেজ দিয়ে দিয়ে আমার বোনকে আজে বাজে কথা বলা হচ্ছে, আমার ফ্রেন্ডদেরকে পর্যন্ত টার্গেট করে কথা বলা হচ্ছে, আমার বাবা মার পার্সোনাল ইস্যু, আমার বাবা মার ডিভোর্সই হওয়া কি ভাইয়া পাপ? একটা মানুষের মধ্যে বনিবনা না হলে ডিভোর্স হইতেই পারে, এইটাকে পর্যন্ত তারা ইস্যু করছে। আমার মাকে নিয়ে অকথ্য ভাষা যা তা আমাকে বলতেছে, তাইলে তো আমারও দুঃখ কষ্টে মরে যাওয়া উচিত না? কিন্তু আমি যদি মরে যাই, আমি যদি সুইসাইড করি, তাহলে আমার ফ্যামিলি যার আমার উপরে যে মানুষগুলো ডিপেন্ডেন্ট, আমি তো সেই মানুষগুলোকে ভালোবাসি, আমি নিজে এই পেইন সহ্য করব, আমি ফাইট করব, কিন্তু আমি মরবো না। এই যে আলভি ভাইয়ের সাথে শুটিং এর কাজে তো দেশের বাইরে যাওয়া হতো বা ঢাকার বাইরে যাওয়া হতো, সেক্ষেত্রে আসলে শুটিং ছাড়া কি কখনো আলভি ভাইয়ের সাথে কোথাও যাওয়া হয়েছে কিনা আপনার, এটা যদি একটু বলতেন। শুটিং ছাড়া ওর সাথে আমার কোথাও কেন যাওয়া হবে? আমারও তো সেটাই কোনো অকেশনে, ধরেন কোনো অকেশনে, না অকেশনে তো না, বাট ধরেন ঈদ, আমরা টিমের সবাই মিলে একটা জায়গায় বসলাম, সারাদিন আমাদের ফ্যামিলিকে টাইম দিই, যেহেতু আমাদের প্রফেশনটা এরকম যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ফ্যামিলিকে সময় দিতে পারি না, মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের কলিগদের সাথেই টাইম স্পেন্ড করি। এরকম অকেশন গুলাতে আমাদের তো আর ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না, বাট একদিন হয়তো ধরেন ঈদের 5 দিন সেলিব্রেশন, একদিন বা 2 দিন হয়তো আমরা সব টিমের কয়েকজন বা কলিগরা মিলে একদিন সবাই মিলে একটু বসলাম, দেখা করলাম, ওটা তো ওপেন, ওটা তো আর হিডেন না।